নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যের সুপ্রিমো মমতা ব্যানার্জি, মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের সুপ্রিমো, তার সমস্ত রকম কায়দা কৌশল যেন ধীরে ধীরে সামনে এসে যাচ্ছে। দুটো ক্ষমতার উপর ভর করে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় টিকে ছিলেন, সেই দুটো ক্ষমতায় ধীরে ধীরে তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তায় আছেন যে অ্যাকচুয়ালি তিনি কি পারবেন তার এই সরকারকে বাঁচাতে। সমস্ত মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় পারবে না। যে দুটো ক্ষমতার উপর ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় তার এই রাজত্ব এতদিন চালালেন, সেই দুটো ক্ষমতায় কিন্তু তার হাত থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। চমকে গেলেন না? চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও তিনি নন্দীগ্রামে হেরে গিয়ে, অনেকেই বলেন, বিরোধীরা বলেন তিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, তবু তিনি মুখ্যমন্ত্রী। কিন্তু সেই মুখ্যমন্ত্রী যিনি বারবার লাগাতার কটা বছর জিতলেন, 2011 থেকে 2025, মানে এই 26 আসছে আর কি। এই যে সময়গুলো তিনি জিতে জিতে এলেন, 3বার জিতলেন, 2011 পরে 16, 16 পরে 21। কিন্তু তার এই জেতার পেছনে ছিল দুটো মূল ভিত্তি, যে দুটো ভিত্তির ওপর দাঁড় করিয়ে কিন্তু তিনি এতদিন পর্যন্ত রাজত্ব করলেন। ইতিহাস বলে প্রত্যেকটা জায়গায় যারা রাজত্ব করে তারা নির্দিষ্ট কিছুগুলো ভিতের ওপর দাঁড়িয়ে থাকে। বাড়িও যেমন ভিতের ওপর দাঁড়িয়ে থাকে, ঠিক সেভাবেই কোনো রাজনৈতিক দলের ভিত্তি বা ভিত তৈরি হয়। কেউ করেন জনগণের সঙ্গে সম্পর্ক, কেউ করেন মানুষের উপকার, কেউ করেন অন্য কিছু। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বিরোধীদের অভিযোগ হচ্ছে দুটো নীতির ওপর দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মানে দুটো পিলার। আর দুটো পিলার কি জানেন? এক রয়েছে তোষণ নীতি, তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় হচ্ছে ভয় দেখানোর নীতি। এই দুই নীতির ওপর দাঁড়িয়ে আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্য বা তার এই রাজত্ব, এটাই সবাই বলছে। চলুন খোলসা করে বলি। প্রথমেই চলে আসি আমরা তোষণ নীতি। অনেকেই বলবেন তোষণ নীতি, তোষণ নীতি। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির ব্যাপারটা কি? তোষণ নীতি আমরা যেরকম চট করে বলছি, তোষণ নীতি নিয়ে বলতে গেলে কিন্তু আপনাকে ডিপলি ভাবতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সুচতুরভাবে কীভাবে আস্তে আস্তে তোষণ নীতিটাকে এই রাজ্যের বুকে ইমপ্লিমেন্ট করেছেন। ভালো করে ভাববেন। 2011 যখন তিনি ক্ষমতায় এলেন, তখন কিন্তু আজকের মতো পরিস্থিতি ছিল না। কিন্তু তিনি আসার পরেই যা শুরু করলেন সেটা কার্যত বলে দেয় যে তোষণ নীতি বাড়তে বাড়তে কোন জায়গায় এসছে। আজকে তো সবাই জানেন যে তোষণ নীতি কোন জায়গায় আছে। যেভাবে প্রথম দিকে তা শুরু হয়েছিল সূক্ষ্মভাবে, একদম সূক্ষ্মভাবে তার নীতি শুরু হয়েছিল তোষণ নীতি, কিন্তু ধীরে ধীরে যেভাবে বেড়ে চলেছে, যেভাবে প্রকট হচ্ছে, তাতে কার্যত বিরোধীরা বলছে এই বাংলা না বাংলাদেশ হয়ে যায়। যেভাবে বাংলাদেশের হিন্দুরা পালিয়ে গিয়েছিল, সেভাবে এখান থেকে না পালিয়ে যেতে হয়, হিন্দু শূন্য না হয়ে যায়। কারণ ইতিহাস বলে বাংলাদেশে এটাই ঘটেছিল। বিরোধীরা বলছে যে এটা বাংলাদেশ হওয়ার দিকে নাকি চলে যাচ্ছে। কিন্তু কেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই তোষণ নীতির অভিযোগটা ওঠে কেন জানেন? তার কারণ হচ্ছে তিনি 2019-এর নির্বাচনের সময় একটি বক্তব্য রেখেছিলেন, এবং সেই বক্তব্যটা ছিল ভয়ঙ্কর ভাইরাল, এবং সেই ভাইরাল ভিডিও আজও পাওয়া যায়। আপনি তার এক ঝলক দেখুন। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা বসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। শুনলেন, তিনি বললেন দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে। তার কারণ তিনি যাচ্ছেন ইফতারে, এবং তিনি যাবেন, এবং তিনি বলছেন হ্যাঁ আমি নাকি তোষণ করি, আমি যাবো দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে। আপনারা শুনলেন, আমি কোনো বানিয়ে বলছি না, আজও আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন। অর্থাৎ তিনি তোষণবাদের নামে কি বললেন? তিনি দুধ দেওয়া গরু। এখানে দুধ দেওয়া গরু মানে ভোটের কথা বলছেন। আর তিনি মুসলিমদের বললেন কিন্তু দুধ দেওয়া গরু, এবং কার্যত তিনি তোষণ নীতিকে এখান থেকে শুরু করলেন প্রশ্রয় দেওয়া, যে আমি করি। এবার খুব ভালো করে ভাবুন, মমতার বিরুদ্ধে বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বারবার যে লাগাতার অভিযোগগুলো উঠছে সেগুলো কি কি। যেমন দেখুন, এই রাজ্যে রামনবমীর মিছিলে হামলা হয়েছে বিভিন্ন জায়গায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? তিনি বলেছিলেন রমজান মাসে মুসলমানরা কোনো ভুল করতে পারে না। দেখুন, এখানে কিন্তু তিনি বলতে পারতেন বা তিনি করতে পারতেন, একজন শাসক হিসেবে তার উচিত ছিল এই বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করা এবং সঙ্গে সঙ্গে এই টাইপের স্পিচ না দেওয়া, কিন্তু তিনি দিলেন। তার কারণ তিনি বোঝাতে চাইলেন যে আমি তোমাদের পাশেই আছি। আর এটাই কিন্তু বিরোধীরা বারবার বলছে। এবার আসুন আপনি 2025-এর 11ই এপ্রিল যেভাবে মুর্শিদাবাদে ওয়াকফ আইনের বিরোধিতা করে আন্দোলন হলো, হিংসাত্মক আন্দোলন হলো, যে আন্দোলনের ফলে মারা গেল 2 জন এবং বহু বাড়ি ধ্বংস হলো, যেভাবে অগ্নিসংযোগ হলো, যেভাবে আগুন লাগলো, যেভাবে ভাঙচুর হলো, যেভাবে লুটতরাজ হলো, তখন কিন্তু তিনি মুখ খোলেন নিচট করে। কিন্তু তিনি 16 আনা মসজিদে গিয়েছিলেন বলে কিন্তু অভিযোগ। বিরোধীরা বলছেন যে তিনি 16 আনা মসজিদে তখন গিয়েছিলেন বোঝানোর জন্য, দেখো আমি তোমাদের পাশে আছি। ওয়াকফ আইনের বিরোধিতায় যে আন্দোলন হয়েছিল, নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগের ঘটনা, 2025 11ই এপ্রিল।
তিনি ইমাম ভাতা দেওয়া শুরু করলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনি ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে ইমাম ভাতাটার দিকে গেলেন, ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেওয়া শুরু করলেন, যেটা কিন্তু কেউ কোনোদিন দিয়েছে বলে আমার মনে হয় না। আর এটা দেওয়াটা ঠিক হয়নি বলেই সবাই বলেছেন ইমাম মুয়াজ্জিমদের কেন ভাতা দেওয়া হবে, যদিও তিনি পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারলেন যে এটা তার বিরাট ভুল হয়ে যাচ্ছে, ব্লান্ডার হয়ে যাচ্ছে, হিন্দু পুরোহিতদের জন্য তিনি একটি ভাতা তৈরি করলেন, কিন্তু সেটা সম্পূর্ণভাবে আলাদা। কিন্তু ইমাম মুয়াজ্জিমদের জন্য ভাতা তিনি কিন্তু চালু করলেন। তিনি খোলাখুলিভাবে মুসলিমদের 97%কে ওবিসির অন্তর্ভুক্ত করেছেন বলে বিরোধীরা কিন্তু বারবার অভিযোগ করেছে। আপনারা জানেন ভয় দেখানোর যে জায়গাটা, যেটা তৃণমূল কংগ্রেস কার্যত তৈরি করে ফেলেছে, সেটাও কিন্তু এক ভয়ঙ্কর। কারণ এই রাজ্যে একের পর এক ঘটনা ঘটেছে যেগুলো বুঝিয়ে দিয়েছে যে এই রাজ্যে কি ভয়ঙ্করভাবে ভয় দেখানো হচ্ছে, যে আতঙ্কে থাকো, ভয়ে থাকো, ভোট দিতে যেও না। এই ভয়টা মানুষের মধ্যে সঞ্চারিত করছে, মানুষ আতঙ্কিত আছে। কারণ আপনি যদি দেখেন যে সাম্প্রদায়িক সহিংসতা অর্থাৎ সাম্প্রদায়িক হানাহানি যেটা হয়েছিল, সে সাম্প্রদায়িক হানাহানি যদি দেখেন আপনি 1 দশক ধরে কিন্তু এটা হয়েছে, মানে চলছে লাগাতার। খেয়াল করে দেখুন আপনি যদি দেখেন কালিয়াচক 2016, বসিরহাট আর ধুলাগড় 2017, উলুবেড়িয়া 2018, তেলেনীপাড়া 2020, 2021 নির্বাচন পরবর্তী হিংসা যেভাবে হয়েছিল তাতে মোটামুটি আপনারা সবাই জানেন যে কিভাবে মানুষের উপর অত্যাচার হয়েছিল। আর এরপরে 2022 থেকে 2025 এই 3 বছরে লাগাতার বিভিন্ন জায়গায় আক্রমণ নেমে এসছে। যে আক্রমণগুলো হয়েছে সেগুলো সাম্প্রদায়িক হানাহানি যেগুলো হয়েছে, সহিংসতা বলুন বা সাম্প্রদায়িক হিংসা বলুন, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় হয়েছে। 2022 থেকে 2025 মমিনপুর, রিসরা, বেলডাঙ্গা, সন্দেশখালী, মুর্শিদাবাদ, ভাঙড়, মোতাবাড়ি, এই যে হিংসার ঘটনাগুলো দেখবেন এগুলোর মধ্যে একটা কমন জিনিস আছে। সব কটা হিংসাকে আপনি যদি দেখেন কিছু কমন জিনিস আপনি পাবেন। সেই কমন জিনিসগুলো কি কি জানেন? হিন্দুদের ঘর বাড়ি জ্বালানো, মহিলাদের উপর অত্যাচার বা হামলা, বিরোধী দল যারা করে তাদের হত্যা এবং তাদের বাড়ি ভাঙচুর, লুটতরাজ, মন্দির অপবিত্র করা। আর একটা জিনিস খুব কমন দেখবেন, সেটা হচ্ছে পুলিশের সেখানে দেরিতে পৌঁছানো, এবং তারপরে ভিকটিম যারা তাদের উপরই দমন পীড়ন নীতি চলে। অর্থাৎ যারা আহত হলো, যারা ক্ষতিগ্রস্ত হলো, তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন জায়গায় মামলা হয়। এটা কিন্তু সবাই বলছে, মানে বিরোধীরা সবাই এই অভিযোগ করছেন। আর এই অভিযোগগুলো কিন্তু আমরা দেখতে পাই এই রাজ্য জুড়ে চারিদিকে। আপনি যদি খেয়াল করেন আপনি দেখবেন আপনার এলাকাতেও হয়েছে। আর যদি ভাবেন এটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, না, এটা ধারাবাহিকভাবে ঘটে যাচ্ছে। এটা একটা নিরবিচ্ছিন্ন প্রয়াস চলছে মানুষের মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেওয়া, মানুষকে ভয় দেখানো, এবং তার সঙ্গে সঙ্গে তোষণবাদ। এই তোষণবাদ বলতে গিয়ে আরও একটা কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে ওবিসি কোটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তা কিন্তু কোনো রাজ্যে এভাবে করেনি, এবং যেটা সংবিধান পরিপন্থী অনেকেই বলছেন। কারণ তিনি কি করেছেন, 2011 থেকে 2012-র মধ্যে তিনি 77টা মুসলিম সম্প্রদায়কে ওবিসি তালিকায় নিয়ে আসেন, যার ফলে 7% যে সংরক্ষণ ছিল সেখান থেকে বেড়ে এটাকে 17% হয়ে যায়। নতুন অন্তর্ভুক্তিদের মধ্যে 99%ই মুসলিম সম্প্রদায়ের বলেই অভিযোগ। এক্ষেত্রে কিন্তু জাতি নয়, ধর্মের ভিত্তিতেই যেন সংরক্ষণ হয়ে গেছে, আর যেটা কিন্তু সম্পূর্ণভাবে অনৈতিক। উল্টো দিকে দেখুন লাখ লাখ হিন্দু যারা ওবিসি আছে সে সমস্ত তরুণ তরুণীরা তারা কিন্তু বঞ্চিত হলেন চাকরি এবং শিক্ষা যে কোটা আছে সেই কোটা থেকে, অর্থাৎ তাদেরকে বঞ্চিত করা হলো, তারা বঞ্চিত হলো, কারণ এই সংখ্যাটা এখানে ঢুকিয়ে দেওয়া হলো। ভাবুন একবার। আবার উল্টো দিকে দেখুন সুপ্রিম কোর্টে এই ব্যাপারটা নিয়ে যখন আইনি মারপ্যাচের ঠেলায় আটকে আছে সবকিছু, ওবিসি কোটা নিয়ে যখন লড়াই চলছে, তখন সুপ্রিম কোর্টে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে এই সরকার আমাদের টাকা, করের টাকাকে খরচা করে অবৈধ কোটাকে রক্ষা করার জন্য খরচা করে যাচ্ছে। অর্থাৎ আমার আপনার করের টাকা দিয়ে কিন্তু খরচা করে এই অবৈধ কোটাকে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে। এদিকে 5 লাখের বেশি ওবিসি সার্টিফিকেট যেগুলো ভুয়ো সার্টিফিকেট সেগুলো বাতিল হয়। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ, এটা কিন্তু সংবিধানের 15 এবং 16 নম্বর ধারাকে উল্লঙ্ঘন করে বলেই আমরা সবাই জানি। অর্থাৎ সংবিধানের ধারা অনুযায়ী 15 এবং 16 নম্বর ধারা অনুযায়ী কিন্তু ধর্মের ভিত্তিতে কখনো সংরক্ষণ করা যায় না। কারণ মুসলিম বলে সংরক্ষণ পাবে, হিন্দু বলে পাবে না। এই জায়গাটা যদি হয় তাহলে তো হিন্দু ধর্ম থেকে লোক কনভার্ট হয়ে মুসলিম হবে, তাই একটা ধর্মকে শেষ করার জায়গায় চলে যাবে। তাই কখনোই সংরক্ষণ কখনো ধর্মের ভিত্তিতে হয় না। এটা বাবা সাহেব আম্বেদকরের যে বই নিয়ে এত এরা চেঁচামেচি করে সেই বইতেই আছে, সংবিধানে রয়েছে। এবার আসে নির্বাচনের দুর্নীতি। নির্বাচনের নামে যে প্রহসন হয় আপনারা সবাই জানেন। 2021-এর নির্বাচনে আমরা কি পেয়েছিলাম বলুন তো, কি দেখেছিলেন আপনি ভাবুন তো ভালো করে। 2021-এর নির্বাচনের পরে যা দেখেছিলাম আমরা, 2রা মেতে যেভাবে আক্রমণ নেমে এসেছিল তার পরিপ্রেক্ষিতে 15,000 অভিযোগ হয়েছে।
7,000 মহিলাদের ওপর শ্লীলতাহানির অভিযোগ হয়েছে বলেই বিরোধীরা বারবার চিৎকার করে বলেছেন। আর চারিদিকে বিরোধী কর্মীদের হত্যা, তাদের ওপর আক্রমণ, তাদেরকে বাড়ি ঘর ভেঙে দেওয়া, এটা আমি প্রথমে বলেছি, এগুলো বারবার হয়েছে। আপনারা জানেন কিভাবে হিংসা নামিয়ে নেওয়া হয়েছিল। অর্থাৎ দেখুন কমন প্যাটার্ন, দেখুন কমন প্যাটার্ন কি বলুন তো, এদিকে ওবিসি কোটা দিয়ে মুসলিমদের তোষণ করা, উল্টো দিকে যে কোনো সাম্প্রদায়িক হাঙ্গামা দাঙ্গা হলে পারে এক পক্ষকে সব সময় চেপে দিয়ে চুপচাপ তাদের বিরুদ্ধে কিছু না বলে, মুখ না খুলে উল্টো দিকে হিন্দুদের উপর দমন পীড়ন নীতি, এই সমস্ত কিছুর অভিযোগ কিন্তু বারবার এই সরকারের বিরুদ্ধে উঠছে। আর ওদিকে বিভিন্ন ক্ষেত্রে দেখুন সবকিছু বন্ধ। WBCAP স্টেট কোটা 85% ব্লক, নিট, ইউজি, WBPSC, WBCSC সব যেন কোথাও কি স্ট্যাগ হয়ে গেছে। সব জায়গায় দেখুন আপনি আমাদের ছেলে মেয়েরা, ছাত্রছাত্রী যারা আছেন তারা সব জায়গায় আটকে আছে, চাকরির জায়গা সেখানে গিয়ে আটকে আছে, সব যেন কোথাও কি আটকে আছে, বদ্ধ হয়ে গেছে, তাই না? আর তার মধ্যে এসে গেছে কিন্তু এই রাজ্যে আবার SIR, কারণ গোটা দেশের মধ্যে 12টা রাজ্যে SIR হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি চেঁচাচ্ছেন। তার কারণ SIR হলে এই রাজ্যে ভোট জালিয়াতি বন্ধ হবে, ভুয়ো ও সন্দেহভাজন ভোটার যারা আছে তারা গায়েব হয়ে যাবে, সীমান্ত পার করে আসা অনুপ্রবেশকারীদের এই রাজ্যে ভোটদান করা এগুলো বন্ধ হয়ে যাবে। এই নির্বাচন প্রসঙ্গেও যদি আপনি ভাবেন, 2024-এ যে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারকে নিয়ে আপনি ভাবেন, যেটা নিয়ে অভিজিৎ দাস ববি কিন্তু এখনো হাইকোর্টে কেস লড়ে যাচ্ছেন। অর্থাৎ অভিষেক ব্যানার্জি জিতেছেন বটে, কিন্তু অভিজিৎ দাস ববি যিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন আজও লড়াই লড়ে যাচ্ছেন। তা সেই লড়াই হাইকোর্টে গিয়ে যেগুলো পড়েছে, যেগুলো আমরা জানি, যেগুলো আমরা শুনতে পাচ্ছি, সেগুলো কিন্তু চমকে দেওয়ার মতো। 2024-এর এই ডায়মন্ড হারবার ইলেকশন বুঝিয়ে দেয় যে কি হয়েছিল সেখানে। কারণ পোলিং এজেন্ট যারা বিজেপি ছিল, মানে বিরোধী দল যারা করে, তাদের যারা ছিল তাদেরকে মেরে বের করে দেওয়া হয়, বুথ থেকে বের করে দেওয়া হয়। CCTV ক্যামেরা যেগুলো লাগানো হয়েছিল সেগুলোকে সব ঘুরিয়ে দেওয়া হয়। অভিযোগ এটাও আসে যে EVM মেশিনে যেখানে বিরোধী দলের ছবি ছিল সেই ছবির ওপরে টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল, মানে সেখানে যাতে কেউ না ভোট দিতে পারে। এটাও কিন্তু বড় অভিযোগ আছে। আর ভোটাররা ভোট দিতে যাবে সেখানে বাধা দান করা হয়েছে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন টিভি চ্যানেলে দেখিয়েছে যে কীভাবে ভোট দিতে বাধা দিয়েছিল ওই অভিষেক ব্যানার্জির ওই কেন্দ্র, অর্থাৎ লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে বিভিন্ন এই সমস্ত সন্ত্রাসবাদী লোকেরা। এখানে একটা বিরাট অভিযোগ আছে যে সেখানে 2.6 লাখ সন্দেহজনক ভোটারদের নাম এখানে নাকি নথিভুক্ত করা হয়েছে বলে বিরাট বড় অভিযোগ করেন বিরোধীরা। বলা হয় এর মধ্যে নাকি ম্যাক্সিমামই বাংলাদেশি অনুপ্রবেশকারী, যাদের নাম নাকি এখানে জোড়া হয়েছে। তবে এ প্রসঙ্গে বেশ কিছু লোকের নামও কিন্তু সামনে এসে যায়, যেমন লাভলি খাতুন বা আলো রানী সরকার বা শেখ শাহজাহান। এদের নামগুলো আপনি দেখুন, এদের শিকড় রয়েছে কিন্তু বাংলাদেশে, মানে অরিজিনটা কোথায় না বাংলাদেশ। এটাই ভয়ঙ্কর অভিযোগ। অর্থাৎ সেখানেও আছে, এখানেও আছে। এখানে এসে আমাদের উপরে দাদাগিরি, আমাদের উপরে অত্যাচার, মেয়েদের উপর কি অত্যাচার শেখ শাহজাহান করে সেটা আপনারা সবাই জানেন। সন্দেশখালীর ঘটনা গোটা বিশ্ব জেনে গেছে। এই রাজ্য এমনই একটা রাজ্য হয়ে গেছে যেখানে বাংলাদেশ থেকে আসছে যারা, আজ আসছে কালই তাদের নামে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো হয়ে যাচ্ছিল। তার কারণ এই রাজ্যে অভিযোগ সবচেয়ে বেশি এটা যে TMC যে সমস্ত নেতা আছে, লোকাল নেতা, তারা নাকি পয়সার বিনিময়ে এদেরকে আধার কার্ড, ভোটার কার্ড সব করিয়ে দিচ্ছে। ভয়ঙ্কর অভিযোগ, এবং ভয়ঙ্কর অভিযোগগুলো আজ পরিষ্কার হচ্ছে। কারণ যারা এই রোহিঙ্গা বলুন বা বাংলাদেশি মুসলিম যারা বেরিয়ে যাচ্ছে এই রাজ্য থেকে, দেশ থেকে বেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু প্রত্যেকে বলছে হ্যাঁ আমার আধার কার্ড করে দিয়েছে, আমাকে ভোটার কার্ড করে দিয়েছে। আর সবেতেই নাম জড়াচ্ছে কিন্তু তৃণমূল নেতাদের। এটাই কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। যাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করছে তারা কিন্তু বলে দিচ্ছে যে আমাদের আধার কার্ড, ভোটার কার্ড করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এই ভয়ঙ্কর জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বলেছিলেন যে তিনি কলকাতাকে লন্ডন বানাবেন। তিনি কলকাতাকে তো লন্ডন বানাতে পারেননি, কিন্তু সবাই অভিযোগ করে যে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশের দিকে নিয়ে চলে যাচ্ছেন মমতা ব্যানার্জি বলে সবাই বলছেন, অভিযোগ করছেন, এবং এই অভিযোগ বারবার আসছে। আর তাই এই যে দুটো শক্তি যার উপর ভর করেছিলেন এই SIR শুরু হওয়ার পরে, এই দুটো শক্তি কিন্তু কার্যত ফিনিশ হয়ে যাচ্ছে। এবার বলি কেন। SIR যেই মুহূর্তে শুরু হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু অনুপ্রবেশকারী যারা ছিল তারা ধীরে ধীরে পালাচ্ছে। এই পালানোর হার দিনে দিনে বাড়ছে। পালিয়ে যাচ্ছে মানে তাদের ওই যে তোষণ নীতিটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেটা ক্রমশ শেষ হয়ে যাচ্ছে। কারণ তিনি আর পারবেন না তোষণ নীতি করে, মানে দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে হয়। এই দুধ দেওয়ার জায়গায় যদি গরু না থাকে তাহলে তার লাথিও কেউ সহ্য করবে না। এটা তার কথা আমি বললাম। তাই এই অনুপ্রবেশকারী যারা এসছিলেন বাংলাদেশ থেকে, যারা মুসলমানরা এসেছিল, তারা যখন চলে যাচ্ছে তখনই কিন্তু এই তোষণবাদের জায়গাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর গোটা বাংলা জুড়ে মানুষ জেনে গেছে, যে গোটা দেশ জুড়ে মানুষ জেনে গেছে যে তোষণবাদের নীতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। তাই
এটা তার কমছে, এবং তার সঙ্গে সঙ্গে যে ভয় দেখানোর নীতি ছিল সেই নীতিটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কারণ মানুষ আজ প্রতিবাদ করছে, বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু চোখ রেখে কথা বলছে। আর এই শেখ শাহজাহানের মতো লোকেরা যখন একের পর এক জেলে যাচ্ছে, একের পর এক বাংলাদেশে অনুপ্রবেশকারীরা পালিয়ে যাচ্ছে, রোহিঙ্গারা যখন পালাচ্ছে, ধীরে ধীরে শক্তি যখন ক্ষয় হচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে সাধারণ মানুষের মনের মধ্যে থেকে ভয়টাও চলে যাচ্ছে। তাই দুটো শক্তি ক্ষয় হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেসের, ফলত 2026-এ এই সরকার আর ফিরবে না, এটা একদম গ্যারেন্টি হয়ে যাচ্ছে, তাই না? আপনি কি বলেন? এতটা শোনার পরে আপনার কি মনে হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের দিকে নজর আমার। আর পরবর্তী রুদ্রবার্তা দেখার জন্য নজর থাকা আপনার রুদ্রবার্তাতেই। খুব ভালো থাকুন, মাথা উঁচু করে বাঁচুন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ারও করবেন। চলুন আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।